গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুল বালা। আজকে তোমাদের আমি অষ্টম শ্রেণীর অঙ্ক করাবো। আজকে আমি তোমাদের করাবো কোষে দেখি 1.3। তোমরা কি জানো কোষে দেখি 1.3 তে কি আছে? কোষে দেখি 1.3 তে ধরো তোমরা চলার পথে বিভিন্ন সমস্যার জ্যামিতিক আকারের সমস্যার সম্মুখীন হও। ধরো কোন একটা ঘর পরিমাপ করতে গেলে বা সেটা কত বর্গ ফুট সেটা জানতে গেলে, বা তোমরা যদি পরবর্তীকালে ইঞ্জিনিয়ার হও বা তোমরা কোনো কিছু কনস্ট্রাকশনের বিজনেস করো, তো সেক্ষেত্রে তোমাদের এই জ্যামিতিক আকারগুলো জানা খুবই প্রয়োজন। তাই তোমাদের আজকে আমি করাবো 1.3 তে জ্যামিতি। চলো শুরু করা যাক। আজকে আমরা 1.3 কোষে দেখির একের দাগের পাঁচের দাগের অঙ্ক থেকে আমরা শুরু করব। একের দাগের পাঁচের অঙ্কে কি বলা হয়েছে? আমি সেট স্কোয়ারের সাহায্যে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 105 ডিগ্রি ও 120 ডিগ্রি কোণ আঁকি। তাহলে আমি প্রথমে কি করব? 30 ডিগ্রি কোণ আঁকতে বলা হয়েছে, তাই আমরা কি করব? এখানে সেট স্কোয়ার ইউজ করব। তাহলে প্রথমে আমরা একের দাগের 5 আমরা আঁকবো এখানে 30 ডিগ্রি কোণ। প্রথমে আমরা কি করব? স্কেলের সাহায্যে একটা দাড়ি কেটে নেব যে কোনো মাপের। এরপর এটার এখানে পয়েন্ট করে নাম দিয়ে দেব, যে কোনো নাম দিয়ে দেব। আমি এখানে নাম দিচ্ছি ও। এরপর কি করব? এই সেট স্কয়ার বা চাঁদার সাহায্যে আমরা প্রথমে 30 ডিগ্রি কোণ আঁকবো। এই পয়েন্টটাকে এই চাঁদার মাঝখানের বিন্দুর সাথে সমান করতে হবে, আর এখানে শেষের লাইনের সাথে চাঁদার এই শেষ লাইনটা অর্থাৎ 180 ডিগ্রি বা 0 ডিগ্রি যেখান থেকে শুরু হচ্ছে সেখানটা সমান করতে হবে। এরপর আমরা কি করব? এখান থেকে গুনে গুনে দেখছি এখানে 30 ডিগ্রি, তাই আমরা এখানটা 30 ডিগ্রি কাউন্ট করব। এবার এটাকে মেপে নিয়ে আমরা কি করব? স্কেলের সাহায্যে এটা জুড়ে দেব। তাহলে আমাদের হয়ে গেল এটা 30 ডিগ্রি কোণ। এরপর আমরা এটা নাম দিয়ে দেব এ, আর এখানে ও আছে, এটা বি। তাহলে কোণ এ ও বি সমান কি পেয়ে যাচ্ছি আমরা? 30 ডিগ্রি। এরপর একইভাবে আমাদের এখানে দেখো বলেছে 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, আমি 105 ডিগ্রি ও 120 ডিগ্রি। আমি এখানে তোমাদের 105 ডিগ্রি কোণটা এঁকে দেখাচ্ছি। তাহলে একইভাবে আমরা কি করব? এইভাবে স্কেলের সাহায্যে একটা দাঁড়ি টেনে নেব। এরপর এখানে নাম দিয়ে দেব, যে কোনো নাম। আমি এখানে ও দিচ্ছি। এরপর এখানে সেট স্কয়ারের সাহায্যে বা চাঁদার সাহায্যে একইভাবে 105 ডিগ্রি, দেখো এখানে আমরা 100 দেখতে পাচ্ছি আর 105 এখানে, এখানে দাগ টেনে নিলাম। এরপর 105 ডিগ্রি এঁকে নেব। এরপর নাম দিয়ে দেব এ ও বি। তাহলে এটা আমাদের হয়ে গেল 105 ডিগ্রি। তাহলে কোণ এ ও বি সমান আমরা কি পাচ্ছি? 105 ডিগ্রি। এই একইভাবে তোমরা বাকি 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি ও 120 ডিগ্রি কোণগুলো বাড়িতে আঁকবে। এরপর আমরা চলে যাচ্ছি দুইয়ের দাগের অঙ্কে। দুইয়ের দাগের অঙ্কে কি বলেছে দেখো, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 22.5 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 120 ডিগ্রি, 75 ডিগ্রি, 105 ডিগ্রি, 135 ডিগ্রি ও 150 ডিগ্রি কোণ আঁকি। তাহলে আমরা প্রথমে কি করব? স্কেল ও কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ আঁকবো। চলো 90 ডিগ্রি কোণ আঁকা যাক। নব্বই ডিগ্রি কোণ আঁকতে গেলে আমরা প্রথমে কি করব? একটা স্কেলের সাহায্যে একটা যে কোনো দাড়ি কেটে নেব। দেখো আমরা এইভাবে যে কোনো একটা দাড়ি কেটে নিলাম, এর নাম দিয়ে দিলাম ও। যেহেতু এই বিন্দুতে আমরা 90 ডিগ্রি আঁকবো। এরপর এই বাহুর নাম দিয়ে দিলাম এ। এরপর আমরা কি করব? এইভাবে কম্পাস নেব, কম্পাসের সাহায্যে ও বিন্দুতে কম্পাসটি বসিয়ে একটি এইভাবে কাটবো। কাটার পর এই এটা
যেখানে এখানে ছেদ করছে লাইনের ওপর সেখান থেকে আবার একই মাপ নিয়ে এইভাবে কাটবো। আবার এখানে বসিয়ে আবার কি করব আমরা এইভাবে কাটবো। এরপর এখান থেকে এখানেই বসিয়ে আবার ওপর দিকে কাটবো এইভাবে। আবার এটা এখানে বসিয়ে এইভাবে কাটবো। তাহলে আমাদের এখানে কি পেয়ে গেলাম, 90 ডিগ্রি কোণ পেয়ে গেলাম। দেখো এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ। এই এখান থেকে এতটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে আমরা এটা লিখে দেব 90 ডিগ্রি। এই বৃত্তচাপটার মাপ, এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। এর নাম দিয়ে দেব বি। তাহলে আমরা পেয়ে গেলাম। এরপর দেখো আমাদের যদি 60 ডিগ্রি আঁকতে বলা হয়, এই এই এটার মাপ হচ্ছে 60 ডিগ্রি আর এটা হচ্ছে 120 ডিগ্রি, আর আমরা এটা পেয়ে গেলাম 90 ডিগ্রি। তাহলে কোণ বি ও এ সমান কি পাচ্ছি, 90 ডিগ্রি। একইভাবে আমরা কি বলেছি, এরপরে আমাদের 45 ডিগ্রি কোণ আঁকতে বলা হয়েছে। এরপর আমরা কি করব, 45 ডিগ্রি কোণ আঁকবো। চলো 45 ডিগ্রি কোণ আঁকা যাক। একইভাবে আমরা কি করব, স্কেলের সাহায্যে একটা যে কোনো দাড়ি কেটে নেব। এরপরে নাম দিয়ে দেব যে কোনো নাম। আমি নাম দিলাম ও আর এটার নাম দিলাম এ। এরপর আমরা কি করব, কম্পাসের সাহায্যে এইভাবে কেটে নেব। কেটে নিলাম। আমরা প্রথমে কি করব, আগে 90 ডিগ্রি কোণটি এঁকে নেব। এই 90 ডিগ্রি এঁকে নিলাম। তাহলে আমাদের এই কোণটার মাপ হয়ে গেল 90 ডিগ্রি। এরপর আমরা কি জানি যে 90 ডিগ্রির হাফ কত হয়, 90 ডিগ্রির হাফ হয় সমান 45 ডিগ্রি। তাহলে আমরা এই 90 ডিগ্রি কোণটাকে, এই 90 ডিগ্রি কোণটাকে যদি আমরা অর্ধেক করে নিই তাহলে আমরা কি পেয়ে যাব, 45 ডিগ্রি কোণ পেয়ে যাব। তাহলে চলো এই 90 ডিগ্রি কোণটাকে অর্ধেক করা যাক। এই অর্ধেক করতে গেলে কি করতে হবে, এই যে মাপটা নিয়েছিলাম এর থেকে একটু বেশি মাপ নিতে হবে, একটু বেশি, বেশি না অল্প বেশি মাপ নিতে হবে। নেওয়ার পর এদিকে একবার বসিয়ে এদিকে একবার কাটবো। আবার একইভাবে এই 90 ডিগ্রি কোণে বসিয়ে এদিকে একবার কাটবো। কাটার পর আমরা এটাকে জুড়ে দেব। দেখো এইভাবে জুড়ে দিলাম। তাহলে আমাদের এই বৃত্তচাপটা এই এখান থেকে এই পর্যন্ত এটা হয়ে গেল কত ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ। তাহলে এটার নাম দিয়ে দিলাম এ, এটা সি। তাহলে আমরা কি পেয়ে গেলাম, কোণ এ ও সি সমান 45 ডিগ্রি। দেখো এই কোণ এ ও সি সমান 45 ডিগ্রি, অর্থাৎ এখানে এ ছিল, তাহলে এটা আমরা নাম দিয়ে দিচ্ছি বি। তাহলে এ ও বি সমান 45 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে এই কোণটা পেয়ে গেলাম 45 ডিগ্রি। তাহলে আমাদের 45 ডিগ্রি কোণ কমপ্লিট। এরপর চলো আমরা, এখানে বলা হয়েছে 22.5 ডিগ্রি কোণ। তাহলে আমরা কি করব, এরপর 22.5 ডিগ্রি কোণ আঁকবো। দেখো আমরা আমাদের এই একইভাবে কি করতে হবে, আমরা এরকম 90 ডিগ্রি কোণ 22.5 ডিগ্রি কোণ আঁকতে বললে এইভাবে প্রথমে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, তারপরে এইভাবে 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। আর আমরা কি জানি 45 ডিগ্রির হাফ সমান কত হয়, 22.5 ডিগ্রি। তাহলে আমরা এই 45 ডিগ্রি কোণটাকে কি করে নেব, হাফ করে নেব। তখন আমরা কি পেয়ে যাব, 22.5 ডিগ্রি। তাহলে চলো এই 45 ডিগ্রি কোণটাকে হাফ করা হোক। এটা কি হবে, এর থেকে একটু কম নেব বা অর্ধেকের থেকে একটু বেশি মাপ নেব। নিয়ে প্রথমে এদিকে একবার কাটবো, আবার এদিকে কম্পাসটা বসিয়ে এইভাবে কাটবো। কাটার পর এটাকে আমরা জুড়ে দেব। দেখো তাহলে আমরা এই যে কোণটা পেলাম, অর্থাৎ এখান থেকে এই কোণটা, এটা কত পেয়ে গেলাম, 22.5 ডিগ্রি। এটার মান দিয়ে দিচ্ছি ডি। তাহলে কোণ
ডি ও আর এ আমাদের কি হয়ে যাচ্ছে 22.5 ডিগ্রি। দেখো এই কোণটা এখান থেকে এই কোণটা কি পেলাম 22.5 ডিগ্রি। এরপর আমাদের কি বলা হয়েছে দেখো 60 ডিগ্রি কোণ আঁকতে বলা হয়েছে। তাহলে চলো 60 ডিগ্রি কোণ আঁকা যাক। ষাট ডিগ্রি কোণ আঁকতে গেলে প্রথমে কি করতে হবে দেখো 60 ডিগ্রি কোণ আঁকতে গেলে আমাদের প্রথমে এরম স্কেলের যে কোনো একটি মাপ নিয়ে নিতে হবে। আমরা যে কোনো একটা মাপ নিয়ে নিলাম, এরপরের নাম দিয়ে দিলাম ও এ, যে কোনো নাম দিয়ে দিলাম। এরপর স্কেল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ আঁকতে গেলে যে কোনো একটি বৃত্তচাপ নেব, নিয়ে এইভাবে প্রথমে কাটবো। কাটার পর এই বৃত্তচাপটি এই রেখার উপর যেখানে ছেদ করেছে অর্থাৎ এখানে এখানে বসিয়ে একই বৃত্তের চাপ নিয়ে আবার একবার কাটবো। তাহলে আমাদের তখন হয়ে যাচ্ছে এটা 60 ডিগ্রি কোণ। তাহলে আমরা এটা পেয়ে গেলাম 60 ডিগ্রি। দেখো তাহলে আমাদের এটা হয়ে গেল 60 ডিগ্রি। এর নাম দিয়ে দিলাম বি। তাহলে কোণ বি ও এ সমান পেয়ে যাচ্ছি 60 ডিগ্রি। এরপর আমাদের দেখো এখানে বলা হয়েছে 30 ডিগ্রি কোণ আঁকতে। আমরা কি জানি যে 60 এর হাফ কত হয়, 60 ডিগ্রির হাফ সমান হয় 30 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে 30 ডিগ্রি কোণ আঁকতে গেলে এই একই প্রসেসে 60 ডিগ্রি কোণ আঁকবো। তারপর কি করব, এই 60 ডিগ্রি কোণটাকে হাফ করে নেব, তখন আমরা কত পেয়ে যাব 30 ডিগ্রি। হাফ করতে গেলে কি করতে হবে, এই বৃত্তচাপটা থেকে একটু ছোট বৃত্তচাপ এবং এর অর্ধেকের থেকে একটু বড় বৃত্তচাপ নিয়ে প্রথমে এদিকে বসিয়ে এদিকে কাটবো, আবার একইভাবে এদিকে বসিয়ে এভাবে কাটবো। কাটার পর দেখো এটা জুড়ে দেব, জুড়ে দিলাম। দেখো আমরা এটা পেয়ে গেলাম 30 ডিগ্রি কোণ, অর্থাৎ এখান থেকে এতটা হয়ে গেল আমাদের 30 ডিগ্রি। অর্থাৎ কোণ সি ও এ সমান আমরা কি পাচ্ছি 30 ডিগ্রি। তাহলে আমাদের 30 ডিগ্রি কোণ কমপ্লিট। এবার চলো কি বলা হয়েছে 120 ডিগ্রি কোণ আঁকতে। এরপর আমরা কি করব 120 ডিগ্রি কোণ আঁকবো। একশো 20 ডিগ্রি কোণ আঁকতে গেলে আমাদের একইভাবে একটা স্কেলের সাহায্যে যে কোনো একটা মাপ নিয়ে নিতে হবে। আমরা যে কোনো একটা মাপ নিয়ে নিলাম এবং নাম দিয়ে দিলাম এবি। যে কোনো তোমরা নাম দিতে পারো। এরপর আমরা এই এ বিন্দু থেকে কি করব 120 ডিগ্রি কোণ আঁকবো। কম্পাসের সাহায্যে যে কোনো একটি মাপ নেব, যে কোনো মাপ নিয়ে এইভাবে একটা কেটে নেব। আবার দেখো এই রেখাটার উপর এই বৃত্তচাপটা যেখানে ছেদ করেছে সেখান থেকে আবার একই মাপ নিয়ে কাটবো। আবার মাপ কোনো চেঞ্জ হবে না, সেই সেম মাপই থাকবে, সেই মাপ নিয়ে আবার এখানে বসিয়ে এখানে কাটবো। দেখো আমরা আগে কি শিখেছি, এটা হচ্ছে 60 ডিগ্রি, আবার এটা আমরা কাটলাম, তাহলে কি পেয়ে গেলাম 60 আর 60 120 ডিগ্রি। তাহলে এটা আমাদের হয়ে গেল 120 ডিগ্রি। তাহলে আমরা কি পেয়ে গেলাম এটা 120 ডিগ্রি কোণ। এর নাম দিয়ে দিলাম সি। তাহলে কোণ সি এ বি। আমরা যখন এখানে লিখবো কোণ দিয়ে, তখন যে কোণের মাপটা আমরা লিখবো 120 ডিগ্রি সেটা সব সময় কি থাকে মধ্যিখানে। দেখো আমরা এটা ওই জন্য কি লিখছি মধ্যিখানে লিখছি। তুমি এটা বি এ সিও লিখতে পারতে। সমান 120 ডিগ্রি। এরপর দেখো আমাদের কি বলা হয়েছে 75 ডিগ্রি কোণ। 75 ডিগ্রি কোণ আঁকতে গেলে তাহলে কি করব আমরা প্রথমে, চলো 75 ডিগ্রি কোণ আঁকা যাক।
প্রথমে আমরা একইভাবে স্কেলের সাহায্যে যে কোনো একটা মাপ নিয়ে নেব। এরপর আমি এর নাম দিয়ে দিচ্ছি এখানে পয়েন্ট করে ও, এটা এ। এরপর আমরা কি করব, কম্পাসের সাহায্যে যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে এইভাবে কেটে নেব। সেই সেম বৃত্তচাপ নিয়েই আমরা কি করব, আবার এখানে বসিয়ে প্রথমে 60 ডিগ্রি কাটলাম, তারপরে আবার 120 ডিগ্রি কাটলাম, প্রথমে 90 ডিগ্রি কোণ আঁকবো। দেখো তোমরা আগেই শিখেছো 90 ডিগ্রি কোণ কিভাবে আঁকতে হয়। আমরা 90 ডিগ্রি কোণ এঁকে নিলাম প্রথমে। আর আমরা তো জানি এটা 60 ডিগ্রি, আগেই আমরা শিখেছি, আর এটা হয়ে গেল 90 ডিগ্রি। এরপর দেখো এই 60 আর 90 মাঝে কত গ্যাপ আছে, 30 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি সমান কত হচ্ছে, 30 ডিগ্রি। তাহলে এই 30 ডিগ্রিটাকে যদি আমরা হাফ করি কত পাবো, 30 ভাজিত 2, 15 ডিগ্রি পাবো। এরপর এই 15 ডিগ্রি মানে এই 30 ডিগ্রিটার হাফ মানে এখানে ধরো, তাহলে আমরা 15 ডিগ্রি পাচ্ছি। এবার এই 60 ডিগ্রি এই পর্যন্ত, এরপর আবার 15 ডিগ্রি হাফ, তাহলে এই 60 ডিগ্রি যোগ 15 ডিগ্রি, তাহলে আমরা কত ডিগ্রি কোণ পাচ্ছি, 75 ডিগ্রি। তাহলে আমরা এই 30 ডিগ্রিটাকে হাফ করে যদি একটু জুড়ে দিই, তাহলে আমরা 75 ডিগ্রি কোণ পেয়ে যাব। তাহলে আমরা কি করব, এই 30 ডিগ্রিটাকে হাফ করব। হাফ করতে গেলে এর হাফের একটু বেশি অথবা 90 ডিগ্রি থেকে একটু কম মাপ নেব, নিয়ে এইদিকে একবার বসিয়ে কাটবো, আর একবার এইদিকে বসিয়ে কাটবো। এরপর এটাকে আমরা কি করব, জুড়ে দেব। দেখো জুড়ে দিলাম, তাহলে এই এখান থেকে এই পর্যন্ত এই বৃত্তচাপটা আমাদের কি হয়ে যাচ্ছে, 75 ডিগ্রি কোণ। তাহলে এটা লিখবো কি, 75 ডিগ্রি। এটার নাম দিয়ে দিলাম বি, আর এটার নাম দিলাম সি। দেখো তাহলে আমরা কি পাচ্ছি, কোণ বি ও সি, এ বি ও এ। তাহলে বি ও এ সমান কি পাচ্ছি, 75 ডিগ্রি। তাহলে আমাদের 75 ডিগ্রি কোণ কমপ্লিট। এরপর আমরা কি করব, দেখো কি বলেছে, 105 ডিগ্রি কোণ আঁকতে। এরপর আমরা কি করব, 105 ডিগ্রি কোণ আঁকবো। একশো 5 ডিগ্রি। প্রথমে আমরা স্কেলের সাহায্যে কি করব, আগের মতো একইভাবে যে কোনো একটি মাপ নিয়ে নেব। এখানে নাম দিলাম ও, এটা নাম দিলাম এ, তোমরা যে কোনো নাম দিতে পারো। এরপর আমরা প্রথমে কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ আঁকবো। তোমরা 90 ডিগ্রি কোণ আঁকা শিখেছো, আগেই তোমরা কিভাবে 90 ডিগ্রি কোণ আঁকতে হয় শিখেছো, তাই আমরা 90 ডিগ্রি কোণ এঁকে নেব। আমরা কি পেয়ে গেলাম, এটা 90 ডিগ্রি। এরপর এই 90 ডিগ্রি, দেখো আমাদের এই পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি। আমরা কি করেছি, এই এটা হচ্ছে 120 ডিগ্রি। দেখো আমরা কি করেছিলাম, এখান থেকে এতটা 60 ডিগ্রি হয়, এরপর এই 60 ডিগ্রি থেকে আবার এখানে বসালে কত হয়, 120 ডিগ্রি। আর এখানে কত পেয়েছি, মাঝখানে 90 ডিগ্রি। দেখো এখানে তাহলে 120 ডিগ্রি, তাহলে আমরা কি পাচ্ছি এখানে, 120 ডিগ্রি। আর এটা কত ডিগ্রি পাচ্ছি, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি, তাহলে এদের মধ্যে মধ্যে মাঝখানে কত ডিগ্রি আছে, 30 ডিগ্রি। দেখো 0 3 30 ডিগ্রি, এই মাঝখানে এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই 30 ডিগ্রিটাকে যদি আমরা হাফ করি, তাহলে কি পাচ্ছি, দেখো 15 ডিগ্রি। 30 ডিগ্রিটাকে হাফ করলে 15 ডিগ্রি। দেখো তাহলে এটাকে যদি হাফ করি, এই মধ্যখানটা যদি আমরা পাই, তাহলে কি পাবো, 15 ডিগ্রি। তাহলে এই 90 আর 15
কত পাচ্ছি 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি সমান আমরা পাচ্ছি 105 ডিগ্রি। তাহলে এটাকে হাফ করলেই আমরা কি পেয়ে যাব 105 ডিগ্রি কোণ পেয়ে যাব। চলো তাহলে এটা হাফ করা যাক, সমদ্বিখণ্ডিত করা যাক। আমরা এটা সমদ্বিখণ্ডিত করে নিলাম, তাহলে আমরা এটা পেয়ে গেলাম 105 ডিগ্রি। তাহলে আমাদের এই এখান থেকে আমি এখানে আরেকটা বৃত্তচাপ করে দিচ্ছি তোমাদের যাতে বোঝার সুবিধার জন্য। এই বৃত্তচাপটি হয়ে গেল কত ডিগ্রি 105 ডিগ্রি। এবার নাম দিয়ে দেবো, এটার নাম দিচ্ছি বি, এটা সি, তোমরা যে কোনো নাম দিতে পারো। তাহলে আমরা কি পাচ্ছি বি ও এ, তাহলে কোণ বি ও এ সমান পেয়ে গেলাম 105 ডিগ্রি। এরপর দেখো আমাদের কি বলা হয়েছে 135 ডিগ্রি কোণ আঁকতে। চলো 135 ডিগ্রি কোণ আঁকা যাক। আমরা স্কেলের সাহায্যে একইভাবে যে কোনো একটি দাঁড়ি টেনে নেব। এরপর এর নাম দেব ও, এটার নাম দিলাম এ। এরপর কি করব, এটাকে আবার আমরা কি করব 90 ডিগ্রি কোণ আঁকবো আগের মতো একইভাবে। এটা প্রথমে পেলাম 60 ডিগ্রি, এরপর পেলাম এটা 120 ডিগ্রি, এরপর এটাকে সমদ্বিখণ্ডিত করলে আমরা কি পাচ্ছি 90 ডিগ্রি। আমরা এটা পেয়ে গেলাম 90 ডিগ্রি কোণ। এরপর আমাদের এখানে কত বলা হয়েছে 135 ডিগ্রি। দেখো এটাকে আমরা কি করব আরেকটু বাড়িয়ে দেব স্কেলটা। এরপর এই বৃত্তচাপটি এই পর্যন্ত বাড়িয়ে দেব। আমরা কি জানি দেখো এটা বি নাম দিয়ে দিচ্ছি, এই বি আর এ একই সরলরেখায় আছে, তাহলে আমরা কি জানি এক সরলরেখাটা সমান কত 180 ডিগ্রি হয়। তাহলে এই পুরোটা এখান থেকে এই পুরোটা আমরা কি পাচ্ছি 180 ডিগ্রি। এই পুরোটা এই অর্ধবৃত্তটা আমরা কি জানি এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রি দেখো এই পর্যন্ত আমরা 90 ডিগ্রি পেয়েছি, আর এই পর্যন্ত পুরোটা এখান থেকে এই পুরোটা 180 ডিগ্রি, আর এটা আমরা কত পেয়েছি 120 ডিগ্রি। এরপর এই 180 ডিগ্রি আর 120 ডিগ্রির মাঝে কত ডিগ্রি আছে আমাদের 180 আর 120, তাহলে বিয়োগ করলে আমরা কি পাচ্ছি এটা 60 ডিগ্রি। তাহলে এখান থেকে এতটা 60 ডিগ্রি আছে, তাহলে এই 60 ডিগ্রিটাকে যদি আমরা হাফ করি, 60 ডিগ্রিটাকে হাফ করলে আমরা পাবো 30 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে কি পাবো 60 ডিগ্রিটাকে হাফ করলে 30 ডিগ্রি। তাহলে আমরা ওই 30 ডিগ্রি কোণটাকে আগে এঁকে নেব। তাহলে এখানে একবার বসিয়ে এটাকে সমদ্বিখণ্ডিত করব। আবার এদিকটা বসিয়ে সমদ্বিখণ্ডিত করে নিলাম। তাহলে আমরা দেখো এই এখান থেকে এই পর্যন্ত যে কোণটা পাচ্ছি সেটা কত ডিগ্রি হয়ে গেল, এখানে 30 ডিগ্রি, এই হাফ করে 30 ডিগ্রি, আর এটা 120 ছিল 120 আর এটা 30, তাহলে 120 ডিগ্রি যোগ 30 ডিগ্রি আমরা কি পেয়ে গেলাম 150 ডিগ্রি। 150 ডিগ্রি। দেখো তোমাদের এই শেষের কোণটা কি বলা হয়েছে 150 ডিগ্রি আঁকতে বলা হয়েছে, তাহলে আমরা 150 ডিগ্রিটা প্রথমে এখানেই এঁকে নিলাম। 150 ডিগ্রি আঁকলে এইভাবে আঁকবে। এরপর এখানে বলা হয়েছে 135 ডিগ্রি। এবার 135 ডিগ্রিটা আঁকতে গেলে কি করতে হবে, দেখো এখানে 120 ডিগ্রি আছে আর এখানে আছে 150 ডিগ্রি, তাহলে এদের মাঝখানে এই গ্যাপটা হচ্ছে কত 150 ডিগ্রি আর বিয়োগ 120 ডিগ্রি।
তাহলে 30 ডিগ্রি, তাহলে এখান থেকে এতটা 30 ডিগ্রি। এই 30 ডিগ্রিটাকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি, এই 30 ডিগ্রিটা, তাহলে কত ডিগ্রি পাবো? 30 কে সমদ্বিখণ্ডিত করলে আমরা পাবো 15 ডিগ্রি। তাহলে এখান পর্যন্ত 120, এর সমদ্বিখণ্ডিত করলে আমরা কি পাবো? 15 ডিগ্রি। তাহলে 120 যোগ 15 আমরা কি পেয়ে যাচ্ছি? 135 ডিগ্রি। তাহলে আমরা 135 ডিগ্রি এটাকে সমদ্বিখণ্ডিত করলেই পেয়ে যাব। তাহলে কি করব? এখান থেকে এতটা আমরা সমদ্বিখণ্ডিত করে নেব। সমদ্বিখণ্ডিত করে নিলাম। এরপর এগুলোর নাম দিয়ে দেবো পরপর। আমরা এখানে এ নাম দিয়েছি, বি দিয়েছি, এটার নাম দিচ্ছি সি, ডি, ই। তোমরা যে কোনো নাম দিতে পারো। তাহলে আমাদের কোণ ডি, এই ডি ও এ, তাহলে এখান থেকে এতটা ডি ও এ সমান কি হয়ে যাচ্ছে? 135 ডিগ্রি। আর এর পরের অঙ্কেই দেখো আমাদের বলেছে 150 ডিগ্রি আঁকতে, আমরা সেটা আগেই এঁকে ফেলেছি। তাহলে কি সি ও এ, এটা কি হয়ে গেল? 150 ডিগ্রি। তাহলে আমাদের 2 এর দাগের অঙ্ক কমপ্লিট। 2 এর দাগের অঙ্ক আমরা কি হয়ে গেল? কমপ্লিট। এরপর আমরা 3 এর দাগের অঙ্ক চলে যাব। 3 এর দাগের অঙ্কে কি বলেছে দেখো, পি এল এ এন চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান পিএল সমান এ এন সমান কত সেমি? 6 সেমি। এরপর পিএন সমান এল সমান কত সেমি? 5 সেমি। 3 রকম পি এল এ এন চতুর্ভুজ আঁকি এবং কখনো পিএল এ এন চতুর্ভুজটি আয়তাকার চিত্ত হবে দেখি। তাহলে আমরা কি করব? পিএল এ এন, এই পিএল এ এন চতুর্ভুজটি আঁকবো। চলো আঁকা যাক। প্রথমে আমাদের কি বলে দিয়েছে? পিএল আর এন সমান 6 সেমি। তাহলে আমরা কেটে নেব। পিএল 6 সেমি কেটে নেব। তাহলে এটার নাম দিয়ে দিচ্ছি পি, এটা এল সমান 6 সেমি। আবার এন সমানও 6 সেমি। এ এন সমান 6 সেমি। তাহলে আমরা 6 সেমি কেটে নিলাম। এরপর পি এন আর এল সমান 5 সেমি বলে দিয়েছে। এরপর আমরা 5 সেমি কেটে নেব। পি এন আর বলেছে এল সমান 5, এল এ সমান 5 সেমি। এরপর আমরা কি করব? যে কোনো একটা বড় লাইন কেটে নেব। এরপর প্রথমে এটার নাম দিয়ে দেব পি। এবার পিএল এর মাপ নিয়ে এইভাবে কম্পাসের সাহায্যে মাপ নেব। মাপ নিয়ে পি পয়েন্টে বসাবো, বসিয়ে এখানে কাটবো। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এটা এল। দেখো এরপর এ কি বলেছে? এল, যেহেতু এখানে এলটা আছে তাহলে এল এ নেব। এল আর এর মাপ নিয়ে আমরা কি করব? এখানে কেটে নেব, একটু বড় করেই কাটবো। এরপর আমাদের এখানে পি আছে, তাহলে এখানে পি এন মাপ নিয়ে আমরা কি করব? এখানে কেটে নেব। এরপর দেখো তোমাদের এখানে কিন্তু
কোনো কোনো কোণ দেওয়া নেই, তাহলে আমরা তো একটা কোণের প্রয়োজন, তাই সেক্ষেত্রে আমরা এখানে একটা যে কোনো কোণ এঁকে নেব। এরপর দেখো এখানে যেমন চারটে বাহু দিয়ে দিয়েছে, কিন্তু যে কোনো কোণের মান দেয়নি, তাহলে আমাদের একটা বর্গক্ষেত্র বা একটা আয়তক্ষেত্র বা চতুর্ভুজ আঁকতে গেলে একটা যে কোনো কোণের প্রয়োজন হয়। তাই আমরা কি করব, এখানে একটা যে কোনো একটা কোণ নিয়ে নিলাম। যে কোনো একটি কোণ, আমি এখানে 90 ডিগ্রি কোণ আঁকছি। না, বর্গক্ষেত্র আঁকতে গেলে শুধুমাত্র বাহুর দৈর্ঘ্যের প্রয়োজন হয়, কিন্তু এখানে যেহেতু চতুর্ভুজ বলা হয়েছে তাই আমরা যে কোনো একটা কোণ নিয়ে নিলাম। এরপর কি করব, আর একটা যে মাপ আছে, আমরা তো এটা এন নাম দিয়েছিলাম আর এটা এন, তাহলে এন আর এন এ মানে এটার মাপ নিয়ে এখানে বসিয়ে আমরা এইভাবে কেটে দিলাম। এরপর এগুলো জুড়ে দিলাম। তাহলে আমাদের এক ধরনের চতুর্ভুজ হয়ে গেল। এরপর এরকম ভাবে তোমাদের কি বলা হয়েছে, 3 রকমের PLAN চতুর্ভুজ আঁকতে। আমি এক রকমের করেছি, তোমরা এরকম ভাবে, আমি এখানে 90 ডিগ্রি কোণ নিয়েছি, তোমরা এখানে যে কোনো কোণ নিয়ে যে কোনো ধরনের এইভাবে চতুর্ভুজ আঁকার চেষ্টা করবে। এরপর দেখো 4-এর দাগের অঙ্কে কি বলা হয়েছে, একটি 4-এর দাগের অঙ্কে বলা হয়েছে একটি নির্দিষ্ট বর্গাকার চিত্র আঁকতে হলে কমপক্ষে কি কি তথ্য দরকার। দেখ, একটি বর্গাকার চিত্র আঁকতে গেলে শুধুমাত্র একটি বাহুর দৈর্ঘ্যের প্রয়োজন। কেন বলতো শুধুমাত্র বাহুর দৈর্ঘ্যের প্রয়োজন, কারণ একটা বর্গাকার চিত্র, বর্গাকার মানে কি, আমরা জানি যে সমস্ত চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান এবং 4টি কোণই 90 ডিগ্রি, তাদের ক্ষেত্রে আমরা কি বলে থাকি, বর্গক্ষেত্র। তাই আমরা তো জানি বর্গাকার মানেই তাদের কোণের মান কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। তাই শুধুমাত্র কি একটা বাহুর দৈর্ঘ্য জানলেই আমাদের একটা বর্গাকার চিত্র আঁকা সম্ভব। এরপর দেখো আমাদের 5-এর দাগের অঙ্কে কি বলা হয়েছে, একটি নির্দিষ্ট সামান্তরিক আঁকতে হলে কমপক্ষে কি কি তথ্য দরকার। লিখি, দেখো একটা সামান্তরিক আঁকতে গেলে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এবং এদের মধ্যবর্তী কোণের মানের প্রয়োজন। দেখো দুটো সন্নিহিত বাহু বলতে কি বোঝাচ্ছে, ধরো
এটা একটা সামান্তরিক, নাম দিচ্ছি এ বি সি ও ডি। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য আমার জানা প্রয়োজন, এই বাহুটার দৈর্ঘ্য এবং এদের মধ্যবর্তী কোণ। এইভাবে যে কোনো দুটো বাহু, এই বাহুটা হলে তাহলে এদের মধ্যবর্তী কোণ এটা, এই বাহুটা হলে এদের মধ্যবর্তী কোণ এটা, আর এই বাহুটা হলে এদের মধ্যবর্তী কোণ এইটা। এগুলো জানার প্রয়োজন। তাহলে আমাদের 5 দাগের অঙ্ক কমপ্লিট। চলো এবার 6 দাগের অঙ্কে। ছয়ের দাগের অঙ্কে কি বলেছে দেখে নি। 6 দাগের অঙ্কে বলেছে একটি বর্গাকার চিত্র ডি ই এ আর আঁকি, যার ডি সমান 5.6 সেমি। তাহলে চলো একটা বর্গাকার চিত্র আঁকা যাক। কি বলে দিয়েছে, ডি সমান 5.6 সেমি। আমরা 5.6 সেমি কেটে নিলাম, নাম দিলাম ডি ই। এরপর আমরা কি করব, যে কোনো একটা মাপ নিয়ে নেব। আমরা যে কোনো একটি মাপ নিয়ে নিলাম। এরপর এটার নাম দিয়ে দিলাম ডি, আর এদিকে আমরা ই কাটবো। তাহলে ই কাটতে গেলে প্রথমে এই ডি এর মাপটা কম্পাসের সাহায্যে আমাদের এইভাবে নিয়ে নিতে হবে। নিয়ে নিলাম, এই কেটে নিলাম। তাহলে আমাদের এটা হয়ে গেল ই, আর এটার যে কোনো একটা নাম এফ দিয়ে দিলাম। এরপর আমাদের যেহেতু এখানে দেখো বর্গাকার চিত্র বলা হয়েছে, তাহলে আমরা কি জানি বর্গক্ষেত্রের কোণগুলোর মান কত হয়, 90 ডিগ্রি। তাই আমরা কি করব, এখানে একটা 90 ডিগ্রি কোণ এঁকে নেব। আমরা এখানে 90 ডিগ্রি কোণ এঁকে নিলাম। এরপর আমরা কি জানি বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্য কি সমান। তাহলে এই বাহুটা যদি 5 এটা বলা হয়েছিল 5.6 সেমি, তাহলে এটা তো 5.6 সেমি কেটে নিয়েছি। তাহলে এখানে প্রত্যেকটা যে বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্য হবে তারাও 5.6 সেমি হবে। তাহলে আমরা আবার 5.6 সেমি নেব, নিয়ে আবার কেটে নেব। আবার এখানে একইভাবে বসিয়ে এদিকে একবার কাটবো, আবার একইভাবে ইতে বসিয়ে এদিকে একবার কাটবো। দেখো এগুলো এরপর কি করব, আমরা আস্তে আস্তে জুড়ে দেব। দেখো তাহলে আমাদের একটা বর্গক্ষেত্র হয়ে গেল। এবার বর্গক্ষেত্রটা কি বলেছে, ডিই এ আর। তাহলে ডিই এটা এ, এটা আর, তাহলে আমাদের ডিই এ আর বর্গক্ষেত্র কমপ্লিট। আর এইগুলো প্রত্যেকটি তাহলে আমরা লিখে দেব 5.6 সেমি। চলো তাহলে আমাদের 6 দাগের অঙ্ক কমপ্লিট। এরপর 7 দাগের অঙ্কে কি বলা হয়েছে দেখো। 7 দাগের অঙ্কে বলা হয়েছে একটি আয়তাকার চিত্র বিইএসটি আঁকি, যার বি সমান 6 সেমি ও ইএস সমান 4.8 সেমি। তাহলে বি 6 আর ইএস সমান 4.8। আমরা আগে কি করব, এই দুটো কেটে নেব। বি সমান 6 সেমি, আমরা 6 সেমি প্রথমে কেটে নিচ্ছি। চার দশমিক আট সেমি কেটে নিলাম।
এটা আছে ইএস। এরপর কি করব, যে কোনো একটি বাহু দৈর্ঘ্য নিয়ে নেব। এরপর এখানে নাম দিয়ে দেব বি, আর এরপর ইটা আমরা কাটবো, এটা নাম দিয়ে দিচ্ছি এফ। এরপর বি এর মাপ নিয়ে আমরা এখানে কেটে নিলাম, এটা হয়ে গেল আমাদের ই। যেহেতু দেখো এখানে বলা হয়েছে আয়তাকার চিত্র, আমরা কি জানি আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ কি হয় 90 ডিগ্রি, তাহলে আমরা এখানে একটা 90 ডিগ্রি কোণ এঁকে নেব। আমরা এখানে 90 ডিগ্রি কোণ এঁকে নিলাম। এরপর দেখো ইএস সমান কত সেমি বলা হয়েছে, ইএস সমান 4.8। এবার আমরা কি জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি দৈর্ঘ্যে কি হয় সমান হয়। তাহলে দেখো এখানে ই আছে, এখানে যদি আমরা এস হয় তাহলে আমাদের কি হবে, এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। তাহলে এটার মান কি দেওয়া আছে 4.8 সেমি, তাহলে এটাও 4.8 সেমি হবে। তাই আমরা এখানে কি কেটে নেব 4.8 সেমি। এই মানটা এখানে কেটে নিলাম, এটা 4.8 সেমি। এরপর এখানে বি এর মাপ নিয়ে এখানে বসিয়ে কেটে নিলাম, আর এই 4.8 সেমির মাপ নিয়ে ইতে বসিয়ে কেটে নিলাম। এরপর এগুলোকে আমরা জুড়ে দেব। দেখো আমাদের আয়তক্ষেত্র তৈরি 4.8 সেমি, এটা হয়ে যাবে 6 সেমি, এটা 6 সেমি। তাহলে আমাদের আয়তক্ষেত্র তৈরি। এবার এটার নাম দিয়ে দেবো এস, আর এটা টি। তাহলে আমাদের বিইএসটি আয়তক্ষেত্র রেডি। এরপর চলো 8 দাগের অঙ্কে কি বলা হয়েছে দেখে নিই। 8 দাগের অঙ্কে বলা হয়েছে একটি রম্বস এইচ ও এম ই হোম আঁকি, যার এইচ ও এম 60 ডিগ্রি ও এইচ ও সমান 6 সেমি। তাহলে ও কোনটা কি বলে দিয়েছে 60 ডিগ্রি। তাহলে আমরা কি করব, এইচ ও এম ই কোন রম্বসটি আঁকবো। তাহলে প্রথমে আমাদের কি বলে দিয়েছে 60 ডিগ্রি কোণ, তাহলে আমরা আগে 60 ডিগ্রি কোণটি এঁকে নেব। চাঁদার সাহায্যে আমরা কি করব 60 ডিগ্রি কোণটি এঁকে নেব। আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি কোণ এইচ ও এম। এরপর কি বলেছে ও এইচ ও সমান 6 সেমি। এবার এইচ ও সমান 6 সেমি কেটে নেব। এইচ ও সমান 6 সেমি কেটে নিলাম। এরপর যে কোনো একটি, এটা আসছে কি একবার দেখুন। এরপর ঠিক আছে, এরপর যে কোনো একটি বাহু আমরা কেটে নিলাম। যেহেতু আমাদের রম্বস আঁকতে বলা হয়েছে এইচ ও এম সমান কি বলে দিয়েছে 60 ডিগ্রি,
তাহলে আমরা এটাকে কি করব, আমরা কি জানি রম্বসের কোণগুলি পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণগুলি কি করে, পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা এই এইচওটা কেটে নিলাম, এটা এইচ নাম দিলাম, এটা ও নাম দিলাম। এবার এই ও কোণটা বলে দিয়েছে আমাদের 60 ডিগ্রি, তাহলে এই ও কোণে আমরা কি করব, 60 ডিগ্রিটা এঁকে নেব। এই এটার মাপ দেব, নিয়ে ও কোণে বসাবো। আর আমাদের বলে দিয়েছে এই বাহুটা কি, এম, তাহলে এই দিকটা হবে এম। এরপর এই 6 সেমির মাপ নিয়ে এদিকে একবার কাটবো, তারপর আবার এখানে বসিয়ে এদিকে একবার কাটবো, এখানে বসিয়ে এখানে কাটবো। দেখো আমাদের রম্বস তৈরি, এম আর এটা বলে দিয়েছে ই, তাহলে আমাদের এইচ ও এম ই রম্বস তৈরি। এরপর আমাদের 9 দাগের অঙ্ক কি বলেছে দেখে নিই, এগুলোর কিন্তু মাপগুলো দিয়ে দিতে হবে, 6 সেমি। দেখো 9 দাগের অঙ্ক কি বলেছে, 9 দাগের অঙ্কে বলেছে একটি রম্বস আর ও এ ডি আঁকি, যার আর এ সমান 8 সেমি আর ও ডি সমান 6 সেমি। দেখো এখানে আর এর সাথে এ আর ও এর সাথে ডি, তার মানে এ থেকে কি বোঝা যাচ্ছে যে পরপর নেই, তাহলে এইগুলো কি, এগুলো কর্ণকে বোঝাচ্ছে। ধরো এটা একটা রম্বস, এর নাম দিচ্ছি আর ও এ ডি, তাহলে আর এ মানে এটা বোঝাচ্ছে এর কর্ণটা, ওডি সমান এটাকে বোঝাচ্ছে এর কর্ণটা, তাহলে রম্বসের কর্ণগুলোর মান আমাকে এখানে দিয়ে দিয়েছে, তাহলে এগুলো আমরা এখানে লিখে নেব। এটা হচ্ছে আর, এটা এ, এটা বলে দিয়েছে 8 সেমি। এরপর ওডি সমান 6 সেমি, ও ডি সমান 6 সেমি। আমরা কি জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা প্রথমে কি করব, আগে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য কেটে নেব, এরপর এই কর্ণটার মাপ নেব, মাপ নিয়ে আমরা জানি যেহেতু সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটাকে কি করব, সমদ্বিখণ্ডিত করব। সমকোণ সমকোণ আঁকবো, প্রথমে আমরা এটাকে কি করব, সমদ্বিখণ্ডিত করব। এরপর দেখো যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আর এটা সমদ্বিখণ্ডিত হয়ে গেছে সমকোণে, তাহলে এইটার মান আমরা কি পেয়ে যাচ্ছি, 90 ডিগ্রি। আর এটাও দেখো সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। এরপর তাহলে এই কর্ণটা যেটা আসবে এটাকেও সমদ্বিখণ্ডিত করবে, তাহলে এর যেটা হাফ মাপ সেটা আমরা এখানে মেপে নেব, যেহেতু সমদ্বিখণ্ডিত করে তাই এর হাফ, 6 এর হাফ আমরা এখানে কি পেয়ে যাচ্ছি, 3। তাহলে এখানে পয়েন্ট করলাম, তাহলে এই 3টার মাপ নেব, 3টার মাপ নিয়ে
যেহেতু সমদ্বিখণ্ডিত করে তাই এইদিকে একবার 3 কাটবো, এদিকে একবার বসিয়ে 3 কেটে নিলাম। দেখো এরপর এই দুটোকে আমরা জুড়ে দেব। দেখো তাহলে এটার নাম দিয়ে দিচ্ছি ও, আর ও এ ডি, তাহলে আর ও এ ডি, এটার নাম দিয়ে দিলাম ডি। দেখো তাহলে এটা সমদ্বিখণ্ডিত করে দিয়েছে, এই বাহুটা হচ্ছে 4 সেমি আর এটা 6 সেমি হয়ে গেল, কারণ 3 3 করে হাফ আমরা মেপে নিয়েছি। তাহলে আমাদের আরও এডি রম্বস তৈরি। এরপর 9 দাগের অঙ্ক আমাদের কমপ্লিট। এরপর চলো 10 দাগের অঙ্কে কি বলেছে দেখে নিই। 10 দাগের অঙ্কে বলেছে একটি সামান্তরিক জিওএলডি আঁকি যার জিও সমান 7 সেমি, ওএল সমান 5.8 সেমি এবং জিএল সমান 5.8 সেমি। চলো 10 দাগের অঙ্ক করা যাক। এখানে এখানে মানটা লেখা যাবে না, কারণ ওটা বের করতে বলেনি, ওটাই আমি দেখলাম। দেখো 10 দাগের অঙ্কে জিও সমান কি বলে দিয়েছে 7 সেমি, তাহলে আমরা 7 সেমি কেটে নেব। এটা জি, এটা ও, এটা 7 সেমি। এরপর ওএল সমান 5.8 সেমি, ও এল 5.8 সেমি, জিএল সমান 5.8 সেমি। পাঁচ দশমিক আট সেমি, এটা হচ্ছে জিএল। এরপর কি বলে দিয়েছে গোল সামান্তরিক আঁকতে। প্রথমে আমরা যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য কেটে নেব। দেখো সামান্তরিক ঠিক এরকম হয়, জি ও এল ডি। আমরা যদি এরকম নাম লিখি তাহলে জিও, তাহলে এটা সমান 7 সেমি হবে আমাদের, আর ওএল সমান কত হবে 5.8 সেমি হবে, আর জি এল মানে এই কর্ণটা তোমাকে দিয়ে দিয়েছে, দেখো এই কর্ণটা জিএল এটা কত দিয়ে দিয়েছে 5.8 সেমি দিয়ে দিয়েছে। তাহলে আমরা কি করব, প্রথমে এই এখানে বসিয়ে জিওর মান নেব, জিওর মান নিয়ে এখানে কেটে নেব। তাহলে এটা আমার হয়ে যাচ্ছে জি আর এটা ও, এটা হচ্ছে 7 সেমি। এরপর দেখো এই জিএলটা আমরা কাটবো, তাহলে জিটা এখানে জিএল মাপ নিয়ে নিলাম, এখানে বসিয়ে কেটে নিলাম। তাহলে এখানে আমরা কি পাবো এল। এরপর দেখো এই ওএল ও 5.8 সেমি দিয়েছে সেম মাপ, তাহলে এই ও আর এল কেটে নিলাম। এই বিন্দুতে আমাদের ছেদ করেছে, এটা হচ্ছে এল পয়েন্ট, তাহলে এটা এইভাবে জুড়ে দেব। এরপর আমরা কি জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তাহলে এটা সমান হলে এখানেও সেম মাপ পাবো। আবার এই 7 সেমিটাই এখানে বসিয়ে এখানে কেটে নিলাম। যেহেতু বিপরীত বাহুগুলো সমান তাই কি করলাম, এই 7 সেমিটা আর এই 7 সেমিটা দুটো 7 সেমি হবে, আর এটা 5.8 আর এটাও 5.8 হবে, যেহেতু বিপরীত বাহুগুলো কি সমান। দেখো আমরা
GOLD সামান্তরিক পেয়ে গেলাম। তাহলে এটা কি পেয়ে যাচ্ছে 5.8 সেমি, এটা 7 সেমি। তাহলে আমাদের 10-এর দাগের অঙ্ক কমপ্লিট। এরপর 11-এর দাগের অঙ্কে কি বলেছে দেখো। 11-এর দাগের অঙ্কে বলেছে 11-এর 1-এর দাগের অঙ্কে ABCD একটি আয়তক্ষেত্র, AC সমান 5 সেমি হলে BD এর দৈর্ঘ্য কত হবে হিসেব করে লিখি। BD এর দৈর্ঘ্য আমাকে জানতে চেয়েছে। তাহলে ABCD একটা আয়তক্ষেত্র। 11-এর 1-এর দাগের অঙ্ক। AC সমান কি বলা হয়েছে 5 সেমি। তাহলে আমরা 5 সেমি দাড়ি কেটে নেব। দেখো ABCD যেহেতু আয়তক্ষেত্র বলেছে, তাহলে আমরা যদি এরকম একটা আয়তক্ষেত্র আঁকি, নাম দিই ABCD। এবার AC মানে এই কর্ণটার মান দেখো তোমাকে দিয়ে দিয়েছে কত 5 সেমি। এরপর কি বলেছে BD, এই BD কর্ণটার মান তোমাকে জানতে চেয়েছে। এই দেখো BD কর্ণটা আমরা কি জানি আয়তক্ষেত্রের কর্ণগুলো কি হয় পরস্পর সমান হয়। তাহলে আয়তক্ষেত্রের কর্ণগুলোর দৈর্ঘ্য কি হয় সমান হয়। তাহলে এই AC কর্ণ যদি 5 সেমি হয় তাহলে BD কর্ণের দৈর্ঘ্য কি হবে 5 সেমি। তাহলে আমরা কি লিখতে পারি ABCD আয়তক্ষেত্রটির BD দৈর্ঘ্য সমান 5 সেমি। তাহলে 11-এর দাগের অঙ্কটি আমাদের কমপ্লিট। এরপর চলো 11-2-এর অঙ্কে কি বলেছে দেখে নিই। 11-2-এর অঙ্কে বলেছে PQRS একটি বর্গক্ষেত্রের PR ও QS কর্ণ দুটি O বিন্দুতে ছেদ করেছে। এরপর PR সমান 5 সেমি হলে QO এর দৈর্ঘ্য কত হবে লিখি। QO এর দৈর্ঘ্য আমাদের জানতে চেয়েছে। তাহলে আমরা কি করব, এটা PR সমান 5 সেমি আমাদের বলে দিয়েছে। তাহলে 11-2-এর দাগের অঙ্ক। আমরা PR সমান 5 সেমি কেটে নেব। PR 5 সেমি। এরপর দেখো আমাদের এখানে বলেছে PQRS একটি বর্গক্ষেত্র। তাহলে আমরা যদি এরকম PQRS একটা বর্গক্ষেত্র আঁকি, আমরা কি জানি বর্গক্ষেত্রের কর্ণগুলো সমকোণে, কর্ণগুলো কি হয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমদ্বিখণ্ডিত করলে এই PR এটা যদি 5 সেমি হয়, এটা যদি 5 সেমি হয় আমাদের কি জানতে চেয়েছে OQ। এবার এই মূল বিন্দুটা কি বলে দিয়েছে আমাদের O। এই সমদ্বি যে কর্ণ দুটো পরস্পরকে O বিন্দুতে ছেদ করছে। এরপর আমাদের O আর Q এর মান জানতে চেয়েছে, মানে এই অর্ধেকটা দেখো, এই OS না এই OQ মানে অর্ধেক। দেখো এই 11-2-এর দাগের অঙ্কে PR এর মান দেওয়া আছে 5 সেমি। এরপর আমরা কি জানি চতুর্ভুজের কর্ণগুলো পরস্পরকে কি করে সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখো 11-2-এর দাগের অঙ্কে এই চতুর্ভুজটি কি আছে PQRS একটা চতুর্ভুজ আছে। এর PR সমান কর্ণের দৈর্ঘ্য কি দিয়ে আছে 5 সেমি। আমরা কি জানি বর্গক্ষেত্রের কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। দেখো এই পুরোটা সমান 5 সেমি। আর দেখো এই QS এটা সমানও, তাহলে আমরা কি জানবো 5 সেমি। যেহেতু বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি হয় সমান, দুটো কর্ণের দৈর্ঘ্যই সমান, তাহলে QS ও সমান 5 সেমি। এরপর তাহলে আমরা কি লিখবো বর্গক্ষেত্রের
কিউএস কর্ণের দৈর্ঘ্য সমান এস কিউ কিউএস একই, কর্ণের দৈর্ঘ্য সমান 5 সেমি। এরপর দেখো এটাকে যেহেতু সমদ্বিখণ্ডিত করে তাহলে ও কিউ কি হবে, হাফ হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি, ও কিউ সমান 5 ভাজিত 2 সেমি সমান কি হয় 2.5 সেমি। তাহলে আমরা ও কিউ এর মান কি পেয়ে গেলাম 2.5 সেমি। আমাদের 11 দাগের 2 এর অঙ্ক কমপ্লিট। এরপর চলো 11 দাগের 3 এর অঙ্ক, এ বি সি ডি সামান্তরিকের এবিসি সমান 60 ডিগ্রি হলে এ ডি সি এর মান কত হবে লিখি। কি বলে দিয়েছে আমাদের এখানে, এবিসিডি একটা সামান্তরিক দিয়ে দিয়েছে। দেখো ধরে নিচ্ছি এটা একটা এবিসিডি সামান্তরিক, এ বি সি ডি একটা সামান্তরিক। এর কি বলে দিয়েছে, এ বি সি এর মান হচ্ছে কত ডিগ্রি 60 ডিগ্রি। এরপর এ ডি সি এটার মান আমাকে কি করেছে জানতে চেয়েছে। দেখো আমরা কি জানি সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর কি হয় সমান হয়। তাহলে আমরা এখানে লিখব যেহেতু সামান্তরিকের সমান তাই এ ডি সি সমান 60 ডিগ্রি। তাহলে আমাদের 11-3 দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো 11-4 দাগের অঙ্কে। 11-4 দাগের অঙ্কে বলেছে এবিসিডি রম্বসের এসি বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, কোণ এ ও বি এর মান কত হয় লিখি। তাহলে আমরা একটা রম্বস এঁকে নিই। আমরা একটা রম্বস এঁকে নিলাম এ বি সি ডি। এরপর কি বলেছে, এর কর্ণ দুটো পরস্পরকে কি করেছে ও বিন্দুতে ছেদ করেছে, এই ও বিন্দুতে ছেদ করেছে। এরপর আমাদের জানতে চেয়েছে এসি বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, এ ও বি এর মান কত। তাহলে এ ও বি এর মান কত আমাদের জানতে চেয়েছে। দেখো আমরা কি জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে। তাই তাহলে এই কোণটা কি হবে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দেখো এই রম্বসটা এই 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 কর্ণটা পরস্পরকে কি করেছে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই কোণটার মান কত, সমকোণ বলেছে যেহেতু 90 ডিগ্রি, এই কোণটার মানও 90 ডিগ্রি, এই কোণটার মানও 90 ডিগ্রি, তেমন এই কোণটার মানও কি 90 ডিগ্রি। তাহলে এ ও বি এই কোণটার মান আমরা কি পেয়ে গেলাম 90 ডিগ্রি। অতএব এ ও বি সমান 90 ডিগ্রি। আমাদের 4 দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো 5 দাগের অঙ্কে কি বলেছে দেখা যাক। 5 দাগের অঙ্কে বলেছে একটি বর্গক্ষেত্র সর্বদাই রম্বস, কিন্তু রম্বস সর্বদা ড্যাশ নয়। দেখো আমরা কি জানি, একটা রম্বস একটি বর্গক্ষেত্র সর্বদাই রম্বস।
কিন্তু রম্বস সর্বদা বর্গক্ষেত্র নয়। দেখো কেন বলা হয় রম্বসকে সর্বদা বর্গক্ষেত্র কেন বলা হয় না? দেখো এই একটা বর্গক্ষেত্র, আমরা বর্গক্ষেত্র কি জানি, বর্গক্ষেত্রের এবিসি একটা বর্গক্ষেত্র, এর জানি যে 4টি বাহুর দৈর্ঘ্য সমান আর প্রতিটা কোণ কি 90 ডিগ্রি, আর এদের যে কর্ণগুলো হয় এ বিডি আর এসি, এরা কি করে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে আর সমকোণেই করে, এরা যে সমদ্বিখণ্ডিত করে সমকোণেই করে। আর রম্বসের ক্ষেত্রে কি জানি, রম্বস হচ্ছে যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং এদের কর্ণগুলোও কি করে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু বিপরীত বাহুগুলো এদের সমান। তাহলে সেক্ষেত্রে রম্বসের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এক্ষেত্রেও এদের কর্ণগুলো পরস্পরকে কি করে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু এই রম্বসটাকে আমরা কি বলতে পারি না, একটা বর্গক্ষেত্র বলতে পারি না। কেন পারি না? কারণ বর্গক্ষেত্রের যে বাহুর যে কোনো দুটি বাহুর মাঝের কোণ কি হয় 90 ডিগ্রি। দেখো রম্বসের ক্ষেত্রে কিন্তু 90 ডিগ্রি নাও হতে পারে, 45 ডিগ্রি 60 ডিগ্রি যে কোনো কোণ হতে পারে, কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয় সর্বদাই 90 ডিগ্রি হয়। তাই আমরা কি বলতে, দেখো বর্গক্ষেত্রকে রম্বস বলতে পারি কিন্তু রম্বসকে বর্গক্ষেত্র বলতে পারি না। এরপর চলো 11-6 দাগের অঙ্কে কি বলেছে দেখে নিই। 11-6 দাগের অঙ্কে বলেছে একটি বর্গক্ষেত্র সর্বদাই ড্যাশ, কিন্তু একটি আয়তক্ষেত্র সর্বদা ড্যাশ নয়। দেখো 11-6 দাগের বলেছে একটি বর্গক্ষেত্র সর্বদাই আয়তক্ষেত্র, কিন্তু একটি আয়তক্ষেত্র সর্বদা বর্গক্ষেত্র নয়। দেখো কি করে হচ্ছে, দেখো বর্গক্ষেত্র বলতে কি বোঝায়, যার 4টি বাহুর দৈর্ঘ্য সমান আর এই প্রতিটা কোণ 90 ডিগ্রি। আর আয়তক্ষেত্র বোঝায় যে যার বিপরীত বাহুগুলো সমান আর প্রতিটা কোণ কি 90 ডিগ্রি। দেখো এই আয়তক্ষেত্রটার বিপরীত বাহু এই আয়তক্ষেত্রটার বিপরীত বাহু গুলো যদি সমান হয়ে যায়, ধরো এই বাহুটা সমান হয়ে যায়, তাহলে সেটা একটা কি বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে। তাহলে কি বলতে পারি, একটি বর্গক্ষেত্রকে আয়তক্ষেত্র বলতে পারি, কিন্তু একটা আয়তক্ষেত্রকে আমরা কি বর্গক্ষেত্র বলতে পারবো না, কারণ এর বাহুগুলো যদি আলাদা হয়ে যায় সেক্ষেত্রে সেটা বর্গক্ষেত্র হবে না। তাহলে আমাদের 11 দাগের 6 অঙ্ক কমপ্লিট। তাহলে আমরা আজকে তোমাদের 1.3 সব অঙ্কগুলো কমপ্লিট করে দিলাম। আজ এই পর্যন্তই। আজকে তোমাদের 1.3 জ্যামিতি আমরা কমপ্লিট করলাম। তোমরা এবার বলবে আমাদের পড়ানো কিরকম লাগলো। তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমাদের স্কুলবালা ইনফো মানে ওয়েবসাইটে তোমরা ভিজিট করো। স্কুলবালা ইউটিউব চ্যানেলেও তোমরা আমাদের অন্যান্য ভিডিওগুলো পেয়ে যাবে। অবশ্যই তোমরা এগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ।